আসসালামু আলাইকুম। আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে একটা রায় হয়েছে। সেখানে বলা হয়েছে যে প্রাথমিক বিদ্যালয়ের 2023-এ যে নিয়োগটা হয়েছিল বা যে বিজ্ঞপ্তিটা ছিল তো সেটার এগেনস্টে যে নিয়োগটা হয়েছিল সেখানে 46,000 যে প্রার্থী ছিল তাদের ফল পুনর্মূল্যায়ন করে মেধার ভিত্তিতে যেন ফল প্রকাশ করা হয়। তো আসলে এখানে আসলে কি রায় হয়েছে এবং এটা আসলে শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম বিভাগের জন্য কেন, অন্যান্য বিভাগের জন্য নয় কেন, পাশাপাশি এই নিয়োগেই কিন্তু এই ঢাকা চট্টগ্রাম বিভাগেই 6,531 জন অলরেডি চাকরি করতেছে, তো তারা কিন্তু কোটার ভিত্তিতে নিয়োগ পেয়েছে, তো তাদেরটা আসলে কেন বাতিল নয়, এবং পাশাপাশি 14,384 জন শিক্ষকের ভবিষ্যৎ কী, সেই সমস্ত বিষয়ে আজকের ভিডিও। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে যে 2023 সালে একটা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পোস্টে একটা নিয়োগ বিজ্ঞপ্তি হয় এবং তার এগেনস্টে একটা পরীক্ষা হয়। তখন কিন্তু আপনারা যেটা দেখবেন যে প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু এই সহকারী শিক্ষক পোস্টে নিয়োগের জন্য প্রায় 84% আপনার কোটা ছিল। সেখানে 30% মুক্তিযোদ্ধা কোটা, পোষ্য কোটা, তারপরে হচ্ছে আপনার মাইনরিটি কোটা, এই সমস্ত বিভিন্ন কোটা দিয়ে, সায়েন্স কোটা, বিভিন্ন রকম কোঠা দিয়ে মোটামুটি নারী কোঠা, এইরকম কোঠাতে বিভিন্ন রকম কোঠাতে প্রায় 84% কোটা ছিল। তো ইন্টারিম গভর্নমেন্ট যখন আসে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের পর ইন্টারিম গভর্নমেন্ট যখন আসে তখন কিন্তু এই কোটা বাদ মানে কোটা প্রথাটা বাদ করে দিয়ে এই প্রাথমিকে প্রায় 93% কোটার ভিত্তিতে নিয়োগ প্রথা চালু করে, যেটার আন্ডারে হচ্ছে 14,384 জন শিক্ষক কিন্তু এবার নিয়োগপ্রাপ্ত হয়েছে। তো এবার আসি 2023 সালে যখন এই পরীক্ষাটা হয়, ঢাকা চট্টগ্রাম বিভাগে 46,000 উত্তীর্ণ হয় এবং সেখানে কিন্তু কোটার ভিত্তিতে হচ্ছে এই ফলটা প্রকাশ করা হয়। অর্থাৎ সেখানে 30% মুক্তিযোদ্ধা কোটা ছিল, আপনার 60% নারী কোটা এগুলো ছিল, এবং অন্যান্য যে কোটা প্রায় 84% কোটার ভিত্তিতে এটা ফল প্রকাশটা করা হয়। তো তখন আসলে যখন ফল প্রকাশ করার পরে আপনার তখনও কিন্তু আওয়ামী লীগ সরকার আছে। তো এরপরে হচ্ছে তাদের নিয়োগটা যখন হবে ঠিক তার আগেই কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং 24-এর যে জুলাই আন্দোলন, সেই জুলাই আন্দোলনের পরে ইন্টারিম গভর্নমেন্ট আসে। ইন্টারিম গভর্নমেন্টের সময় আপনার এই নিয়োগটার এগেনস্টে একটা রিট হয়, 151 জন একটা রিট করে যে কেন এই নিয়োগে আপনার 93% মেধার ভিত্তিতে নিয়োগটা হবে না, কেন এখানে কোটার ভিত্তিতে নিয়োগ হবে। আজকের দিনে দাঁড়িয়ে অর্থাৎ এই 2024 সালে জুলাই আন্দোলনের পরেও কেন আসলে এই নিয়োগটাতে আপনার কোটা থাকবে, ঠিক আছে। তো তখন এটা রিট করে, তখন আদালত থেকে অর্থাৎ হাইকোর্ট থেকে একটা রায় আসে যে এই নিয়োগ বাতিল, অর্থাৎ এই নিয়োগে কোটার ভিত্তিতে হবে না, এটা হচ্ছে মেধার ভিত্তিতে হইতে হবে। তো তখন এই রায়ের এগেনস্টে আবার যারা আসলে নিয়োগ মানে সুপারিশপ্রাপ্ত হয়েছিল, চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত, তো তারা 6,531 জন, তারা কিন্তু মানে প্রচণ্ড আন্দোলন করে। আন্দোলনের মুখে দাঁড়িয়ে ইন্টারিম গভর্নমেন্ট তখন তাদেরকে নিয়োগ দেয়। অর্থাৎ আপনার হাইকোর্টে কিন্তু মামলাটা চলমান ছিল, মামলা চলমান ছিল, এবং পাশাপাশি হাইকোর্টে যখন এই রায়টা দেয়, রায়টার এগেনস্টে সরকার আবার কী করে আপিল করে। তো আপিল যেহেতু করে, আপিলের রায় আবার কবে আসবে তার ঠিক নাই। তো তখন চাপের মুখে পড়ে ইন্টারিম গভর্নমেন্ট কী করে, এই 6,531 জনকে আসলে আপনার কোটার ভিত্তিতেই কিন্তু নিয়োগ দেয়। এরা কিন্তু আসলে কোটার ভিত্তিতেই নিয়োগ প্রাপ্ত। তো এখন আজকে এসে আপনার এই যে ইন্টারিম গভর্নমেন্ট আপিল করে গেছিলো, তো আজকে এসে এই আপিল বিভাগ থেকে এই মামলার একটা রায় আসলো যে আপনার এটা আসলে বাদ দিতে হবে এবং এখানে 93% মেধায় আপনাকে নিয়োগ দিতে হবে। তো এখানে আসলে তিনটা কথা বলা হয়েছে। প্রথমত বলা হয়েছে যে এখানে ওই 46,000-এর যে আসলে ফলাফল সেটা পুনর্মূল্যায়ন করে মেধার ভিত্তিতে আপনার ফলাফল দিতে হবে। পাশাপাশি 151 জন যে রিট করেছে, এই 151 জন রিটকারীকে অনেক জায়গায় বলা হচ্ছে, এরকম অনেক নিউজ পত্রিকায় আমি দেখলাম যে 151 জন রিটকারীকেই আপনার করতে হবে, 60 দিনের মধ্যে নিয়োগ দিতে হবে। কিন্তু ব্যাপারটা এমন না। 151 জন রিটকারীর মধ্যে থেকে যারা আসলে যোগ্য, যারা মেধার ভিত্তিতে আসলে নিয়োগযোগ্য প্রাপ্ত, তাদেরকে হয়তো আপনার নিয়োগ দিবে। তো এখানে 16-17 জনের কথা শুনতেছি যে 16-17 জনের মধ্যে আসলে এখানে হয়তো বা পাইতে পারে। তো এরপরে যেটা 3 নম্বর যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে ওই 6,531 জন যে নিয়োগপ্রাপ্ত ছিল তাদের ন্যায় বিচারের স্বার্থে তাদের চাকরি বহাল থাকবে, তাদের চাকরি যাবে না এবং তারা চাকরি কন্টিনিউ করতে পারবে। এখন এখানে যে প্রশ্নগুলো দাঁড়ায় সেটা হচ্ছে যে এটা শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম বিভাগের ক্ষেত্রেই কেন প্রযোজ্য, অন্যান্য বিভাগের ক্ষেত্রে কেন প্রযোজ্য নয়। ঢাকা চট্টগ্রাম বিভাগ নিয়ে রিট হয়েছে এবং এটা নিয়ে আসলে রিটটা হয়েছিল, এটা নিয়ে আসলে আপনার মামলা চলমান ছিল এবং এটার এগেনস্টেই কিন্তু আপনার কি বলে যে রায়, সেই রায়টা আসছে। আপনার অন্যান্য যে বিভাগ সিলেট, রংপুর, ময়মনসিংহ, এই সমস্ত বিভাগের এগেনস্টে কোনো রিট হয় নাই, মামলা হয়নি, দ্যাটস ওয়াই ওগুলো আগের মতোই চলতেছে। এরপরে যে বিষয়টা আসে যে তাহলে ঢাকা চট্টগ্রাম বিভাগে যেহেতু 6,531 জন অলরেডি নিয়োগপ্রাপ্ত, তারা তো আসলে কোটার ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত।
তো আসলে তাদেরও কোটার ভিত্তিতে নিয়োগ দিল, একই ক্ষেত্রে একই মানে কি বলে এরিয়াটা তো সেম, তাই না? অর্থাৎ তাদেরকে নিয়োগ দিতেছে কোটার ভিত্তিতে, পাশাপাশি এইখানেই আবার পুনর্মূল্যায়ন করতে বলতেছে মেধার ভিত্তিতে। তো এটা আসলে আদালতের একটা রায়, আদালতের একটা জাস্টিস। আমরা আসলে আদালতের যে রায় বা আদালতের যে নির্দেশ তার এগেনস্টে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। তারা অবশ্যই অনেক জ্ঞানী এবং তারা অবশ্যই আইন মেনেই আসলে সব কিছু করেছেন আমার বিশ্বাস। তো সেই জায়গা থেকে আদালতের রায়ের এগেনস্টে আসলে আমাদের বলার কিছু নাই। এই প্রশ্নর উত্তর যদি আপনাদের জানা থাকে আপনারা আসলে বলতে পারেন। যাই হোক, এরপরে যেটা হয়েছে সেটা হলো যে আপনার এখন তো এখান থেকে আসলে কিছু নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ এই যে ধরুন 46,000 যদি পুনর্মূল্যায়ন করে মেধার ভিত্তিতে দেয়, এখান থেকে কিছু নিয়োগ আপনার সরকারকে দিতে হবে। তো এখন এদের নিয়োগ পাশাপাশি 14,384 জন শিক্ষক কিন্তু অলরেডি সুপারিশপ্রাপ্ত হয়ে আছেন, তাদের নিয়োগ। এখন এটা আসলে কাদের নিয়োগ আগে হবে, কাদের নিয়োগ পরে হবে, এবং এদের আসলে ভবিষ্যৎটা কী, এখানে একটা আসলে জগা খিচুড়ি টাইপের হয়ে গেল আমার কাছে মনে হচ্ছে। কারণ হচ্ছে যে সরকার কিন্তু মোটামুটি ডেডিকেটেড একটা জায়গায়, মানে সরকার একটা জায়গায় খুবই স্ট্রংলি দেখতেছে, সেটা হচ্ছে যে উইদাউট ট্রেনিং আপনার কোনো শিক্ষককে তারা পদায়ন দেবে না স্কুলে। তো যদি এটা আসলে সরকার ধরে রাখে যে কোনো প্রকার ট্রেনিং ছাড়া আসলে কাউকে পদায়ন দিবে না, বা আনট্রেইনড টিচার আপনার স্কুলে যাবে না, তো সেক্ষেত্রে এখন আগে কাদের নিয়োগ দিবে এবং আগে কাদের প্রশিক্ষণ দিবে? আগে কি সেই 2023-এর যেহেতু আগে নিয়োগ হয়েছে তাদেরকে আগে ট্রেনিং দিবে, আগে হচ্ছে পদায়ন দিবে, তারপরে কি 25-এর যারা আছে আপনার 14,384 তাদেরকে ট্রেনিং দিবে, তারপরে পদায়ন দিবে? এখন 23-এর যারা, তাদের তো এখনও ভেরিফিকেশন মেডিকেল এগুলো কিছুই হয় নাই। এদিকে 25-এর যারা, তাদের তো ভেরিফিকেশন মেডিকেল সব কিছু কমপ্লিট। 25-এর যারা, তাদের মেডিকেল কমপ্লিট, পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট, এনএসআই ভেরিফিকেশন কমপ্লিট। তো সব কিছু মিলায় আসলে একটা জগা খিচুড়ি অবস্থা। এখন এই মুহূর্তে আসলে আমি জানি না আসলে মন্ত্রণালয় থেকে কী সিদ্ধান্ত আসবে। তো দেখা যাক, সেটাই দেখার বিষয় যে কাদের আগে নিয়োগ দেয় এবং কাদের পরে নিয়োগ দেয়, এবং ট্রেনিংটা আসলে আগে যদি করাইতেই যায়, যে ট্রেনিং করেই আসলে আপনাকে স্কুলে পদায়ন করতে হবে, তো সেই ক্ষেত্রে আগে যাদের ট্রেনিং দিবে এবং আগে যাদের পদায়ন দিবে, এটার জন্য আসলে এখনও মডিউল কেবলমাত্র ফিক্স হয়েছে আমি যতটুকু জানি। তো সেই জায়গা থেকে আরও ওয়েট করতে হবে, ঠিক আছে? এই 14,384 জনকেও আরও অনেক বেশি ওয়েট করতে হবে। আর পাশাপাশি আজকের যে রায়টা আসলো এই 23 সালের যে নিয়োগের, তাদের তো আরও বেশি, কারণ তাদের এখনও আপনার কি বলে যে মেডিকেল ভেরিফিকেশান কিছুই হয়নি। তো এগুলোর পরে গিয়ে ট্রেনিংয়ের কথা। তো সেই জায়গায় এখন সরকার যদি মনে করে যে আগে হচ্ছে 23 সালে যেহেতু নিয়োগটা হয়ে গেছে, তার আগের ব্যাচ তাদেরকে আমরা আগে দিব, তাহলে তাদের আবার কার্যক্রম আপনার কি বলে চালাইতে থাকবে। এদিকে 25-এর ব্যাচ আপনাদের বসে থাকতে হবে। আর যদি 25-এর ব্যাচ যেহেতু রানিং, তাদেরকে আগে যদি দিয়ে দিতে চায়, তো সরকার সেটাও চাইলে করতে পারে। এটা আসলে ডিপেন্ড করতেছে সরকারের উপর, সরকার কী করবে। তো সেটাই আসলে এখন দেখার বিষয় যে আসলে কী হয়। তো এই ছিল মোটামুটি আজকের মোটামুটি আপডেট। এবং পাশাপাশি আরেকটা কথা বলে রাখি যে খুব দ্রুতই কিন্তু আপনার এই প্রাথমিকে আরেকটা সার্কুলার আসতে চলতেছে। অলরেডি একটা নোটিশ ভাইরাল হয়েছে ফেসবুকে, অনেকেই দেখে থাকবেন, যে এই যে প্রধান শিক্ষকের যে পদটা ফাঁকা হয়ে গেছিলো, 32,500 যে একটা মামলা ছিল, সেখানে সহকারী শিক্ষকদের পদোন্নতি দিতে বলছে, এবং সহকারী শিক্ষকের যে শূন্য পদ হবে সেই শূন্য পদের এগেনস্টে একটা সার্কুলার দিতে বলতেছে। সেখানে প্রায় 38 থেকে 40,000 একটা সার্কুলার আসবে আশা করা যায়। তো সেটার জন্য আপনারা যারা আসলে প্রিপারেশন নিচ্ছেন তারা প্রিপারেশন নিতে থাকেন, এবং চাইলে এই প্রধান শিক্ষকের যে প্রস্তুতি তার জন্যে আমার পিডিএফ আছে, আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে পিডিএফটা আপনারা পারচেস করে নিয়ে প্রিপারেশন নিতে পারেন। তো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।